ক্লাস সালফার সালফারের প্রথাগত যে আলোচনাগুলো আজকে করতেছি না, আপনাদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য আমি আজকে প্রথমেই ঢুকে পড়তেছি সালফারের ভেতরে। সালফার বেসিক্যালি খুবই কমন একটা মেডিসিন, খুবই ব্যবহৃত মেডিসিন। আমাদের সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে ডাক্তার সাহেব জয়েন্ট হলেন, হ্যাঁ, শহীদুল ভাই, উনি ডক্টর শহীদুল, উনি বললেন যে কোনটা বলবো, মানে এত ইউজ করেন, কোনটা বলে কোনটা বলবো। মানে বিষয়টা এরকমই, ক্লাসিক্যাল ডাক্তারদের প্রথম কিছু বুঝতে না পারলে সালফার দাও, ওষুধে কাজ হচ্ছে না সালফার দাও, এরকম একটা টেন্ডেন্সি আমরা কিন্তু ক্লাসিক্যাল ডাক্তারদের মধ্যে সবসময় পেয়ে থাকি। সালফার যত না প্রয়োগ হয় জেনে বুঝে, তার থেকে অপপ্রয়োগও হয় বেশি। এটা আমার পার্সোনালি আমার কাছে মনে হয়, যেহেতু আমরা মায়োজমের বিষয়গুলোতে জানি যে এটা একটা অ্যান্টিসোরিক মেডিসিন, তার মানে আগে সালফার দিতে হবে। অনেকে তো বলে আগে সালফার দাও, দিয়ে তারপর সিলেক্টিভ মেডিসিন দাও। তো আমরা এই মুড অফ অ্যাকশনে যাই না, আমরা এই জিনিসটা বিশ্বাসও করি না। আন্দাজে আমরা কোনো মেডিসিন দেবো না, একটা মায়োজম মনে হলো আমি একটা দিয়ে দিলাম, এটা আমরা কখনোই করবো না। তো সালফার খুবই কমন মেডিসিন, এবং অনেক কেসে এটাকে খুব সহজেই সিলেকশন করা যায়। আমরা যদি একটু চিন্তা করতে পারি, একটু মাথা খাটাই, ডেফিনেটলি এটা আমরা ব্যবহার করতে পারবো। তো সালফারের খুবই কমন একটা প্রেজেন্টেশন, যা আমরা প্রায় আমাদের কেসগুলোতে পাই। এর পেশেন্ট যখন আপনার চেম্বারে আসবে, আপনি চেম্বারে বসে আছেন আপনার চেয়ারে, পেশেন্ট আপনার সামনে আপনার চেম্বারে ঢুকতেছে, তখন ফার্স্ট যে জিনিসটা আপনি খেয়াল করবেন এই পার্সনের, এটা খুব ভালো করে খেয়াল করেন, ম্যাক্সিমাম সালফার এই জিনিসটা পাওয়া যায়। সে অনেক বিনম্র ভাবে আপনার সামনে সে নিজেকে প্রেজেন্ট করবে, খুব পোলাইট ভাবে আসসালামু আলাইকুম দিবে। এই সালামের মধ্যে আপনি শুধুমাত্র পোলাইটনেস পাবেন, এই সালাম দেওয়ার মধ্যে নম্রতা আপনি পাবেন, ভদ্রতা পাবেন, কোনো ধরনের উগ্রতা পাবেন না। অনেকে আসসালামু আলাইকুম এই হ্যান ত্যান ৭১৭ বিভিন্ন ধরনের ইয়ে করে, মনে হচ্ছে যে সালাম দিল না কি করলো বোঝা যায় না, এরকম এইটা পাবেন না। সে যখন আপনার সাথে, মানে তার বিনয় ভাবটা এমন হবে, আপনি সেটা ফিল করতে পারবেন যে সে তার অন্ত থেকেও সালাম। হিন্দু মানুষ আসলে তার সালাম দিবে না, তাই না? হিন্দু মানুষ আসলে আপনাকে আদাব দিবে, নমস্কার দিবে। একটু শিক্ষিত মানুষ আসলে আপনাকে গুড মর্নিং বলবে, ইভিনিং বলবে, মানে এটা তো একটা গ্রিটিংস, তাই না? আমাদের কারোর সাথে দেখা হলে আমরা যেরকম বলি, তো সে যে গ্রিটিংসটা আপনাকে জানাবে, তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল বিষয় থাকবে না। একদম আপনি আপনি ফিল করতে পারবেন যে সে খুব বিনম্র ভাবে সে আপনার সাথে কথা বলতেছে। এবং এই পার্সনটার বয়স যদি কথার কথা ৭০ বা ৮০ হয়, বয়স্ক ব্যক্তি হয়, সোজা বাংলা কথা, অথবা সে যদি ছোট বাচ্চা হয়, ৪-৫ বছরের ৭ বছরের শিশুও হয়, সে আপনার সাথে যখন আসবে সে খুব পোলাইটলি গ্রিটিংস জানাবে। আমি কি বুঝাতে পারলাম? গ্রিটিংস কি? প্রথম এসে তার যে কথাটা শুরু হবে, ফার্স্ট আসছে আপনার কাছে, ফার্স্ট ভিজিটে আসছে, এর আগে কখনো আসেনি, সে এত সুন্দর করে, এত অমায়িক ভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুব সুন্দর ভাবে, খুব পোলাইট ভাবে, খুব ভদ্র ভাবে, জেন্টাল ভাবে সে আপনার সামনে প্রেজেন্ট হবে। শুধু আপনার সামনে না, আপনার পাশে ধরেন আপনার অ্যাসিস্ট্যান্ট বসে আছে, বা আপনার একজন সহযোগী ডাক্তার বসে আছে, তাদের প্রতিও সে এইরকম পোলাইট ভাবটা দেখাবে। এইটা মাথার মধ্যে ঢুকাই নেন, তাহলে আপনি কিন্তু এটা ঢুকেই সালফারের দিকে, মানে পার্সন আপনার চেম্বারে ঢুকে গেছে, আপনার সামনে চেয়ার এসে বসছে, তার বসার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গিতে আপনি বুঝে যাবেন, আপনার মধ্যে একটা ফিল চলে আসবে যে বাপরে, এত পোলাইট একটা পার্সন, এত সুন্দর একটা পার্সন। ঠিক আছে? তো এই জিনিসটাই আমাদের রেপার্টরিতে দেওয়া আছে রুব্রিক্স আকারে। কি রুব্রিক্স দেওয়া আছে? কি রুব্রিক্স দেওয়া আছে? Reference for those around him. হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আছে রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। রেভারেন্স দেওয়া, সম্মান দেওয়া, তাই না? যথাযথ সম্মান, যাকে যে সম্মানটা দেওয়া দরকার সে দিবে। ফর দোজ অ্যারাউন্ড হিম মানে তার আশেপাশে যারা আছে তাদেরকে এরকম সম্মান দিয়ে কথা বলবে। তাহলে সালফার হচ্ছে এরকম একটা মেডিসিন যে দিবে। আরো মেডিসিন আছে, কিন্তু সালফার, সালফারের রেফারেন্সটা, সালফারের বিনম্রতা, সালফার যে সম্মানটা আপনাকে দেবে সেটা আপনি ফিল করতে পারবেন। আপনার কাছে মনে হবে মা আমাকে এত ইয়ে করছে। ঠিক আছে? তো এরকম আচরণ
করা পার্সন যদি আপনার সামনে উপস্থিত হয়, তখন আপনার মস্তিষ্কে, আপনার মাথার মধ্যে আগে সালফারের নামটা আসতে হবে। তাহলে প্রথম শিক্ষা আপনারা বুঝে গেলেন, আপনারা জানতেন, তারপরেও আমি আপনাদেরকে আঙুল দিয়ে বিষয়টাকে মাথায় রাখলাম। তাহলে রেফারেন্স অ্যারাউন্ড দিস, এটা ভুলবেন না। এরপরে সালফার যদি চিনতে হয়, সালফারকে যদি আপনি অরিজিনাল সালফারকে যদি আপনি চিনতে চান, ডেফিনেটলি একটা সালফারকে যদি আপনি চিনতে চান, এটা সালফার পার্সন, এটা যদি চিনতে হয়, তাহলে আপনাকে জানতে হবে একটা রুব্রিক, সেটা হচ্ছে ডেলুশন ওয়েলথ অফ। এই ডেলুশন ওয়েলথ অফ নিয়ে আজকে আমি আলোচনা করব, সময় খুবই কম। এটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কেন্টের রেপার্টরিতে দেওয়া আছে, এই রুব্রিক্সটাকে কেন্টের রেপার্টরিতে লেখা আছে, ডেলুশন ওয়েলথ ইমাজিনেশন অফ, ডেলুশন ইমাজিনেশন অফ ওয়েলথ, এটা পড়তে হবে, ডেলুশন ইমাজিনেশন অফ ওয়েলথ, এটা কেন্টের রেপার্টরিতে দেওয়া আছে। ঠিক আছে, সেটা সিনথেসিস রেপার্টরিতে কিভাবে দেওয়া আছে? সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে, এগুলো লিখে নেন। সিনথেসিস রেপার্টরিতে লেখা দেওয়া আছে ডেলুশন অফ ওয়েলথ, মানে এখানে ইমাজিনেশনটা তুলে দিয়েছে, কিন্তু ইমাজিনেশনের একটা কিন্তু গুরুত্ব আছে। আপনি মনে করেন মাস্টার কেন্ট, কেন্টকে মহামতি বলা হয়, কেন্টের শব্দ জ্ঞান এবং তার শব্দ চয়ন ডেফিনেটলি এখনকার যারা আছেন তাদের থেকে অনেক উচ্চের। এদের ইন্টেলেকচুয়াল লেভেল, এদের আইকিউ লেভেল অনেক উচ্চের। সে সময়ে যে পার্সন গুলা এই সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করেছে, হ্যানিম্যান বলেন, সে সময়ে আমাদের সিগমুন্ড ফ্রয়েড বলেন, আরো যারা যারা আছে, তাদের ইন্টেলেকচুয়াল লেভেল কিন্তু অনেক ইয়েতে। তারা কিন্তু এমনি একটা ওয়ার্ড চয়েস করেনি, ডেলুশনের পরে এমনি কিন্তু ইমাজিনেশন ইউজ করেনি। এগুলা জানার বিষয় আছে, আমরা এগুলা জানবো। তো ডেলুশন ওয়েলথ অফ যেহেতু আমাদের রেপার্টরিতে আছে, এই কারণে আমি ডেলুশন ওয়েলথ অফটাই বলতেছি। তো ডেলুশন মানে কি? ডেলুশন মানে হচ্ছে, ডেলুশনের যদি ডিকশনারি মিনিং আমরা বুঝি, খুব সুন্দরভাবে দেওয়া আছে ভ্রান্তি ধারণা, তাই না? অথবা অথবা লেখা আছে ভ্রম। ডেলুশন মানে ডিকশনারি মিনিং হচ্ছে ভ্রান্তি ধারণা বা ভ্রম। তো এইটুক শিখলে আপনি কখনোই ডেলুশনকে ব্যবহার করতে পারবেন না। এর প্র্যাকটিক্যাল মিনিং আপনাকে বুঝতে হবে ডেলুশন, তাহলে না আপনি ডেলুশন ওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। তো যখন রুগী এসে আপনাকে বলবে যে আমার এরকম মনে হয় ডাক্তার সাহেব, আমার না এরকম মনে হয়, তখন আপনি খুব স্বাভাবিকভাবে কোনো কিছু চিন্তা না করে ডেলুশন নিয়ে নেবেন। আমাদের যে রুব্রিক্স এর প্রথম অংশ আছে, মেন রুব্রিক্স ডেলুশন, সেটা আপনি নিয়ে নিতে পারবেন। রুগী এসে যদি বলে, কি বলবে? ডাক্তার সাহেব আমার না এরকম মনে হয়, এই কথা বললে আপনারা ডেলুশন ওয়ার্ডটা নিয়ে নেবেন। খুব সিম্পল। তো আমরা খুবই সিম্পল ভাবে ডেলুশন বোঝার চেষ্টা করি, তাহলে রুগী সাধারণভাবে সাধারণত কিভাবে কি চিন্তা করে, তার কাছে যা কিছু মনে হয়, সে যা কিছু চিন্তা করে বেশিরভাগই হচ্ছে ডেলুশন নিয়েই থাকে। এটা খুব সিম্পল ভাবে বলা যায়। তাহলে ডেলুশন আমরা বুঝে গেলাম। ডেলুশন কি বুঝলাম? রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমার না এরকম মনে হয়, মানে রুগীর যা মনে হয় সেটাই ডেলুশন। এরপরের ওয়ার্ডটা কি আছে আমাদের রুব্রিক্সে দেখেন একটু, লেখা আছে ওয়েলথ। ওয়েলথ মানে কি? ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, তাই না? আমরা যদি ইয়ে করি, ওয়েলথের ইংরেজি মিনিং হচ্ছে শর্ট অফ নাথিং, কোনো কিছুর কমতি নাই। শর্ট অফ নাথিং, কোনো কিছুর কমতি নাই। ডিকশনারিতে ওয়েলথ মানে দেওয়া আছে প্রচুর পরিমাণে ধন, দৌলত, সম্পত্তি, সম্পদ, রিসোর্স। এগুলো হলো ওয়েলথের ডিকশনারি মিনিং। শর্ট অফ নাথিং, কোনো কিছু, এদের কোনো কিছুতে কমতি নাই। অর্থাৎ এই ব্যক্তির কাছে মনে হচ্ছে যে আমার কাছে অনেক সম্পদ আছে। সম্পদ যে কোনো কিছুই হতে পারে, সেটা ধন দৌলত হতে পারে, স্বাস্থ্য হতে পারে, সৌন্দর্য হতে পারে, পারিবারিক সম্পত্তি হতে পারে, সন্তান সন্ততিও হতে পারে, ভালো পরিবার, অভিজাত পরিবার, গৃহস্থ পরিবার, সমাজে অনেক মান সম্মান আছে, আমার অনেক নলেজ, অনেক বুদ্ধিমত্তা, আধ্যাত্মিক দিক থেকে আমি খুব সমৃদ্ধ, এরকম যে কোনো সম্পদ হতে পারে। তাহলে ওয়েলথ মানে বুঝলেন? ওয়েলথ মানে শুধুমাত্র এই যে টাকা পয়সা না। ওয়েলথ মানে আমার স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ বলে না, স্বাস্থ্য আমার ওয়েলথ হতে পারে। আমার সৌন্দর্য, আমি খুব সুন্দর দেখতে, বিউটিফুল, আমার হাসিটা খুব সুন্দর, আমার চেহারাতে গ্লো বাড়াই, আভা বাড়াই, এই যে সৌন্দর্য, আমার নখগুলা সুন্দর, চোখগুলা, এগুলোও কিন্তু ওয়েলথের মধ্যে পড়ে। আমার হাজবেন্ড ওয়াইফ, আমার
বাবা মা সন্তান সন্ততির মধ্যে আমার খুব ভালো সম্পর্ক, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডাক্তার, আমার আরেক ছেলে ব্যারিস্টার, তার মানে কি আমার সন্তান সন্ততিও দিক দিয়েও আমি অনেক এগুলো হলো ওয়েল। আমার অনেক আধ্যাত্মিক লেভেলের জ্ঞান আছে, আমি শুধু কোরআন শরীফ পড়ি না, আমি কোরআন শরীফের একদম ভিতরের যে জিনিস তার মধ্যে ঢুকে গেছি, একদম মরফত লাইনে চলে গেছি, আমার আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ, এগুলোও কিন্তু ওয়েল। তাহলে যেটা তার কাছে এই ওয়েলথ মানে আমার আছে, ওয়েলথ মানে আছে, হ্যাঁ, এই অনুভূতিটা কিন্তু আবার থাকতে হবে। আমার আমার অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে, এই অনুভূতিটা যখন আমার কাছে থাকবে তখন আমি ওয়েলদি হইলাম। মানে আমার কাছে এই জিনিসটা আছে, এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের প্রাউড ফিলিং হবে, গর্ববোধ হবে। হ্যাঁ, এই জিনিসটা আমার মধ্যে আছে, এটা নিয়ে আমার মধ্যে একটা জোশ কাজ করবে, এটা নিয়ে আমি আনন্দে থাকবো, আমি এটা সম্পর্কে সবাইকে বলে বেড়াতে খুব গর্ববোধ করবো। জানেন আমার ক্লাসে পুরো হাউসফুল হয়, 100 জন স্টুডেন্ট হয়, এটা নিয়ে আমি যখন গর্ববোধ করব তখন হবে এটা আমার সম্পদ। আমি কি বুঝাতে পারলাম? আপনার 1000 টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি করলেন, মানে আপনার এটা নিয়ে কোনো ফিলিংস নাই, আপনি এটা মানুষকে বলেও বেড়ান না, তাহলে ওইটা কিন্তু আপনার জন্য ওয়েলথ হবে না। তো পেশেন্ট এসে বলছে, একটা পেশেন্ট আসছে, এসে বলতেছে ডাক্তার সাহেব, আমার সিটি কর্পোরেশনের মধ্যে, আমার এই রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে 40 বিঘা সম্পত্তি আছে, আর ওই যে সাহেব বাজারে যে বড় ওই পাশে 10 তলা বিল্ডিংটা আছে না, ওখানে আমার একটা ফ্ল্যাট আছে, 3800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। আমার ছেলে বিসিএস দিয়ে পুলিশে ঢুকছে, আরেক ছেলে স্কোয়ার গ্রুপে বড় চাকরি করে। এরকম কিন্তু রুগীরা প্রায় এই ধরনের কথা বলে থাকে, আমরা এরকম শুনে অভ্যস্ত। তো এই রকম ব্যক্তির কথা আপনি যখন শুনবেন তখন আপনার কাছে মনে হবে যে তার মেলা কিছু আছে, এটা সে দেখাচ্ছে, তার মানেই আমরা কিন্তু এই রুব্রিক্স নিয়ে নিতে পারি, সে তার ওয়েলথ শো করছে। বুঝতে পারলাম? এখন প্রশ্ন হলো, ওয়েলথ একজন ব্যক্তির দেখানোর প্রয়োজনটা কি, তার শো আপ করার প্রয়োজনটা কোথায়? তার এই যে ওয়েলথটা শো আপ করতে হবে, আমার আছে আমার একটা ফ্ল্যাট আছে 3800 স্কোয়ার ফিটের, মানুষকে বলে বেড়াতে হবে? এর পেছনের ইন্টেনশনটা কি, এর পেছনে ব্যক্তির মনের মধ্যে কি কাজ করে, এইটা আমাদেরকে জানতে হবে। এইটা আপনারা একটু নোট করে নেন। প্রথম যে ইন্টেনশন, মানে এই ওয়েলথ দেখানোর পেছনে প্রথম যে ইন্টেনশন, সেটা হলো 1 নাম্বার হলো সেল ডিসিপশন। সেল ডিসিপশন, ডিসিপ মানে কি আমরা কতদিন পড়তেছিলাম, হোয়াট ইজ দিস, ভুলে গেছেন? ডিসিপ্ট বিং, নিজেকে আত্মপ্ররোচনা, সেলফ ডিসেপশন। ধোকা দেওয়া। সেলফ ডিসিপশন হচ্ছে নিজেকে ধোকায় রাখে, ধোকা দেয়, সে ওরকমটা না, কিন্তু সে কল্পনা করে বা ফিল করে যে ওরকমটা। আমার না 3800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে, মানে আমি এমন ভাব দেখাচ্ছি যে আমার পুরো ফ্ল্যাটটাই আমার। এইটা 3800 স্কোয়ার ফিট বলে সে এক ধরনের নিজেকে ধোকা দিচ্ছে, কল্পনা করছে যে আমারও কিছু আছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে ইনসিকিউরিটি। আমি কি এর আগে কখনো ওয়েলথ নিয়ে অনেক বেশি ডিপ লেভেলে আলোচনা করেছিলাম? আপনাদের কারো মনে আছে? কখনো মনে করিনি। না স্যার, ক্যালকিরিয়ার কাছে করছিলাম স্যার। করেছিলাম, কিন্তু এত ডিপ লেভেলে কি করেছিলাম এরকম ভাগ করে করে? না স্যার, এত ডিপ লেভেলে করেননি। আচ্ছা, আজকে কিন্তু খুব ডিপ লেভেলে ওয়েলটাকে বুঝছি, কারণ ওয়েলটাকে বুঝতে গেলে শুধু সালফার না, আরো মেডিসিন চেনা যাবে। আমরা যদিও সালফারের অ্যাঙ্গেলে ওয়েলটাকে বুঝবো, ঠিক আছে? তাহলে দুইটা ইন্টেনশন, একটা হলো সেলফ ডিসিপশন আর একটা হচ্ছে ইনসিকিউরিটি। হ্যাঁ, অনেক এই ব্যক্তির মধ্যে অনেক ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটির কারণে সে ওয়েল দেখায় সবার সামনে। আমি আমার কমতি বা ঘাটতি যাতে নজরে না আসে, ডাক্তার সাহেব যাতে মনে না করে যে আমি কুড়ে ঘরে থাকা মানুষ, আমি বস্তিতে থাকা মানুষ। এই কারণে আমি বলতেছি যে সাহেব বাজারের ওই অমুক 10 তলা বিল্ডিং আছে, বা ওই যে স্বচ্ছ টাওয়ারের আমার 3800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। বুঝতে পারছেন? মানে সবার সামনে আমার কমতি বা ঘাটতি যাতে নজরে না আসে, এমনটা যাতে মনে না হয় যে আমি ওই সোসাইটির যোগ্য না বা আমি ওই লেভেলের না। ঠিক আছে? আমার
সালফার কি করে নলেজ দেখায়, আমার নলেজ নাই, আমার এত নলেজ নাই। এটাও কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি। এরকম অনেক ধরনের ইনসিকিউরিটির কারণে ব্যক্তি কিন্তু ওয়েলথ দেখায়। এটা কিন্তু খুব ডিপ লেভেলের। আমার এই ভিডিওগুলো আপনারা রেকর্ডিং পাবেন, আপনারা এই কথাগুলো বারবার শুনবেন, নোট করুন, প্রত্যেকটা ওয়ার্ড নোট করবেন। এগুলো কোনো বইয়ে পাবেন না। অনেক বলে কোন বইয়ে পাইছেন স্যার, একটু বইটার নাম বলেন। কোনো বইয়ে পাবেন না। এগুলো অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ঘেটে ঘুটে এই জিনিসগুলোকে বানানো। তো এই জগৎ সংসারে যে কেউ সার্ভাইভ করতে চায় ডেফিনেটলি। আমি আছি সার্ভাইভ করার ইয়েতে, আপনি আছেন, এই যে নতুন যারা জয়েন করছেন তারাও কিন্তু তারাও সার্ভাইভ করতে চায়। সবাই সার্ভাইভ করতে চাই ভালোভাবে। আমরা সার্ভাইভ করতে চাই কেন? ভালোভাবে টিকে থাকার মানে এই লড়াই, জীবন সংগ্রামে আমরা ভালোভাবে টিকে থাকতে চাই। তো আমরা যেহেতু ওয়েলথ নিয়ে কথা বলছি, সম্পদ নিয়ে কথা বলতেছি, সে এরকমটা বলতেছে কারণ সে বোঝাতে চাচ্ছে যে সার্ভাইভ করার জন্য তার কাছে অনেক জিনিস আছে। এই যে সালফার, সে এই ওয়েলথটা দেখাচ্ছে এই কারণে যে তার সার্ভাইভ করার জন্য তার কাছে অনেক জিনিস আছে। সে এরকম সম্পদের কথা বলছে কারণ তার সার্ভাইভ করতে কষ্ট নাই, সেটা সে বোঝাচ্ছে। এরকম সম্পত্তির জন্য তাকে আপনি কিছুটা কমফোর্টেবল দেখবেন, তার মধ্যে যে কিছু আছে, হ্যাভ সামথিং, এই জন্য সে কিন্তু আপনার সাথে যখন কথা বলবে সে অনেক কমফোর্টেবল মোডে কথা বলবে, অনেক রিল্যাক্স দেখবেন, সে এদিক ওদিক ছুটে বেড়াবে না। তার সম্পদ জমা হয়ে আছে যার কারণে সে সার্ভাইভ করতেছে, তার অন্ন বস্ত্রের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে না। কিন্তু তার কাছে এখন অনেক ধরনের চিন্তা, অনেক কিছু চিন্তা থাকে, তার মনের মধ্যে ডেলুশন তৈরি হয়ে যায়। মানে তার এক ধরনের চিন্তা তৈরি হয় যে আমার কাছে এরকম জিনিস আছে এবং পর্যাপ্ত পরিমাণে জিনিস আছে, এটা কিন্তু তার নাই, কিন্তু তার মনের মধ্যে এই চিন্তাটা তৈরি হয়ে যায়, ভাবনাটা তৈরি হয়ে যায়। তো পুরা রুব্রিক্সটাকে আপনারা যদি কেন্টের রেপার্টরিতে, আমি যে উপরের দিকে দিয়েছি এটাও নোট করে নিন, কেন্টের রেপার্টরিতে যদি দেখেন তাহলে বিষয়টা একদম তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। তিনি কি বলেছেন? ডেলুশন, ইমাজিনেশন অফ ওয়েলথ। রুব্রিক্সের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডেলুশন, সাথে সাথে আছে হচ্ছে ইমাজিনেশন। সিনথেসিসের মতন শুধুমাত্র ডেলুশন দিয়ে রাখেনি, এখানে ডেলুশন ওয়ার্ডটাকেও ঢুকাইছে, ইমাজিনেশনও ইয়ে করেছে। মানে তার মধ্যে ভ্রম আছে, আবার ইমাজিনেশন মানে কল্পনাও আছে। তাহলে কল্পনা ছাড়াও তার মধ্যে একটা বিশ্বাস এবং ভ্রম থাকতেছে, দুটাই তার ভেতরে এক ধরনের ডিপ লেভেলে বিশ্বাস তৈরি করতেছে যে আই হ্যাভ সামথিং, আই হ্যাভ আই হ্যাভ শর্ট অফ নাথিং, আমার কোনো কিছু শর্ট নাই। ঠিক আছে? তার মানে হলো ওয়েলথ হলো সালফারের কাছে বা এই ওয়েলথের মধ্যে যে মেডিসিন গুলো আছে তাদের কাছে ওয়েলথ হলো একটা দেখানোর জিনিস, তারা কিন্তু দেখায় এটা ওয়েলথ। ডেলুশন ওয়েলথ অফ, এটা কিন্তু একটা ডিসপ্লে পার্ট, এটা কিন্তু প্রদর্শন করে। আমি আসতেছি, আমি বলতেছি ডিসপ্লে পার্ট। আমাদের দেখেন ওয়েলথ, আপনারা বলবেন যে ওয়েলথের খুব কাছাকাছি, আমি এর আগে মনে আলোচনা করেছিলাম, আমাদের রুব্রিক্স আছে বোস্টিং। বোস্টিং আছে না? বোস্টিং বোস্টিং বোস্টিংটা কি? বোস্টিং আর ওয়েলথের মধ্যে পার্থক্য কি? এটাও যদি ডিসপ্লে পার্ট হয়, আমি যেটা বলতেছি যে ডেলুশন ওয়েলথটাও যদি ডিসপ্লে হয়, বোস্টিংও যদি ডিসপ্লে হয়, তাহলে পার্থক্যটা কোথায়? তো পার্থক্যের জায়গাটা আমি বলি, বোস্টিং না আজকে আলোচনা করতেছি না আমি, আবার ভবিষ্যতে কখন হবে। বোস্টিং এ যারা বোস্টিং করবে তাদের ইন্টেনশন থাকবে যে আমি সামনের জনকে ইমপ্রেসড করব, আমি সামনের জনকে, কেন ওই যে আমি বলতেছিলাম না যে হকাররা কি করে, এই মুসলিম টাইগার বাম যেখানে লাগাবেন সেখানেই কাম, হকাররা বলে। কেন বলে? কারণ মাথা ব্যথা, অমুক দাঁত বা অমুকের লাগাবেন, লাগালেই কাম, এই ভুলে বোস্টিং করতেছে ইমপ্রেস করার জন্য। এই দেখেন এখানে দেন এই ঝান্ডু বাম, লাগান, মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে, এরকম ওরা বোস্টিং করে, ইমপ্রেস করে। কিন্তু ওয়েলথ হলো দেখানোর জিনিস, এবং ব্যক্তিটা বিভিন্ন ভাবে দেখাতে পারে। যেমন সে তার কথার মাধ্যমে প্রকাশ করতে পারে, বলে দেখাবে, কোন জিনিস প্রদর্শন করতে পারে। আমরা ওয়েলথে দেখেছি ভিরেট্রামে আংটি দেখায়। ভিরেট্রাম কি করে? মোটা মোটা আংটি, সোনার আংটি, আমি এমন পার্সন দেখছি একটা আঙ্গুলে দুটা করে আংটি পরে রেখেছে, এরকম পার্সন আছে।
মহিলারা এই কান এখানে ফুটাইছে, এখানে ফুটাইছে, 5টা 6টা করে ফুটাইছে, এই কানে দুল পড়ার জন্য ফুটায়, একটা ফুটালেই তো হয়, বা 2টা ফুটালে, এখানে 3 4টা করে ফুটাইছে। ঠিক আছে, তাহলে ওয়েল দেখায় কিভাবে? কথার মাধ্যমে বলতে পারে, কোনো জিনিস প্রদর্শনের মাধ্যমে করতে পারে, বা তার কোনো অ্যাক্টিভিটিস যেটা আপনার কাছে মনে হবে ওয়েলদি, সেটাও হতে পারে, সে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে প্রকাশ করতে পারে। তো এখন কারো কাছে 10 টাকা আছে, সে তখন বলতে পারে যে আমার কাছে 10 টাকা আছে, হ্যাঁ আমি কিছু চকলেট কিনতে পারবো, ক্ষুধা লাগলে একটা পাউরুটি বা একটা কলা কিনতে পারবো। অর্থাৎ 10 টাকা তার কাছে সম্পদশালীর অনুভূতি দিচ্ছে। এটাও কিন্তু ডেলুশন ওয়েলথ। আমি যে গল্পটা মনে এর আগে একবার বলেছিলাম যে টোনাটুনির গল্প, তাই না? রাজা তার ধন ভান্ডার থেকে তার কয়েন গুলা শুকাতে দিয়েছে, সোনার কয়েন। হ্যাঁ, তখন আহ, লোকজন দিন শেষে যখন সবগুলাকে আবার টাকশালে নিয়ে যায়, তখন একটা কয়েন ওখানে পড়েছিল। তো টোনাটুনি ওইটা দেখলো, চকচকে কয়েন, সে তখন ওটা নিয়ে যে তার বাসায় রাখলো। আর সে বারবার ওটা দেখছে আর ভাবছে, ইস আমি না কত না বড় লোক হয়ে গেছি, হ্যাঁ রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। তো বারবারই এই কথা বলে যে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। মানে এটা কি, ওই একটা কয়েন তাকে কিন্তু রাজার মতন একটা ফিলিংস দিচ্ছে, এটা কিন্তু ওয়েলদি ফিলিংস। আবার ধরেন আরেকজন ব্যক্তি যার কাছে 100 কোটি টাকা আছে, কিন্তু তার কোনো ধ্যান নাই, সেদিকে সে কনসেন্ট্রেশন দিচ্ছে না। সে জানে যে তার কাছে 1000 কোটি টাকা আছে, ব্যাংকে আছে, 1000 কোটি টাকা তার সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু এই যে সম্পত্তি, এই যে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এগুলা তার মধ্যে কোনো উদ্দীপনা দিচ্ছে না। তার মাথায় এটা বারবার আসছে না যে তার অনেক কিছু আছে। সে এটা নিয়ে মনে আনন্দও পাচ্ছে না, তার মনকে সেটা প্রভাবিতও করছে না যে সে কোটি টাকার মালিক। তাহলে এটা কিন্তু তার জন্য সম্পদ হলো না। এটা খুব ভালো করে দেখেন, এটা তার জন্য ওয়েলথ হলো না। সে রিচ, সে সম্পদশালী, রিচ, ধনী, এই সরি সম্পদশালী বলতেছি, সে রিচ বা ধনী, কিন্তু সে ওয়েলদি ফিলিংসটা তার মধ্যে হলো না, সে সম্পদশালী হলো না। এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা মাথায় রেখেন। 100 কোটি টাকার মালিক, তার কোনো ফিলিংস নাই, সে রিচ, সে ধনী, কিন্তু সে ওয়েলদি হলো না, সে ফিলিংসটা তার মধ্যে থাকলো না। এটা খুব ভালো করে মাথার মধ্যে রাখেন, না হলে কিন্তু এই ডেলুশন ওয়েলথ আপনারা রুগীর মধ্যে থেকে নিতে পারবেন না। ধরেন একজন সুন্দরী মহিলা তার নখের আঙ্গুলগুলোকে খুব সুন্দর মনে করে, আরে বাপরে একদম লেডিস ফিঙ্গার, আমার খুব সুন্দর সুন্দর নখগুলো, কত সুন্দর দেন। সে সেগুলোকে বড় বড় করে রাখে এবং নিয়মিত সেগুলোর পরিচর্যা করে। এখন তার নখগুলো অন্য দৃষ্টিতে সুন্দর হোক বা না হোক, হ্যাঁ তার দৃষ্টিতে কিন্তু খুব সুন্দর। সে যখন নেল পালিশ লাগায় এবং সেখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে, তখন তার কাছে মনে হয় যে আমার সৌন্দর্য এই নখের জন্যই, আমার এই নখগুলা সুন্দর বলেই তো আমাকে সুন্দর দেখায়। এইরকম নখ অন্য মেয়ের মধ্যে নাই, অন্য মেয়েদের এরকম নাই। যখন সে নখগুলাকে সাজায়, সেটা দেখে সে অনেক বেশি আনন্দিত হয়, অনেক বেশি খুশি হয়। তাহলে এই মেয়েটার কাছে তার নখগুলাই হলো সম্পদ। এখন এটা খুবই স্বাভাবিক যে তার থেকে সুন্দর নখের অনেক মেয়ে থাকতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে, ওই মেয়েগুলোর ক্ষেত্রে হয়তো ওই ভাবনাটা নাই যে নখগুলার জন্য তাকে সুন্দর লাগতেছে। তাহলে ওই যে সুন্দর নখওয়ালা যে মেয়েগুলা, তাদের কাছে ওই নখ কিন্তু ওয়েলদি হলো না। কিন্তু এই মেয়ে যে সাজিয়ে রাখতেছে আর মনে করতেছে যে এই নখের কারণে সবাই আমার দিকে তাকায়, সবাই আমাকে দৃষ্টি দেয়, সে এটাকে উপভোগ করে, তাহলে এই মেয়ের কাছে ওয়েলদি হলো। আমি কি বুঝাতে পারতেছি, এটা কঠিন হয়ে যাচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তাহলে সম্পদ কি হলো? সম্পদ হলো ভোগ করা যায়। এখন দেখেন, আমি এই উদাহরণটা এর আগে বলেছিলাম, ইনি আমার পেশেন্ট, ইনি রাজশাহী বারকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট আর কি, এবং হাইকোর্টেও তিনি প্র্যাকটিস করেন। তো তিনি যখন আসছেন, তখন তার হাতে একটা বই ছিল। তো আমাদের চেম্বারে এসে, বই তো হাতে পাশে নাই, আমি মনে করেন হাতে নিয়ে একটা মোটা বই, বই নিয়ে আমার চেম্বারে আমার সামনে রাখলো। কিভাবে রাখলো? ওই যে এই সাইডে পেছনে যে নাম লেখা থাকে ওইটা এরকম করে নিয়ে রাখলো। এরপরে তিনি তার বিভিন্ন অসুখ নিয়ে আমরা যেভাবে কথোপকথন করি, তিনি কিন্তু কথা বলা শুরু করলেন। তো কথোপকথনের এক ফাঁকে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে
ভাইজান এটা কিসের বই? তো উনি বলতেছে যে আমি লয়ের উপরে অনেক দিন থেকে কাজ করছি, এই বইটা আমি নিজে লিখেছি। আমি বললাম, ও আচ্ছা, আপনি তাহলে নিজে লিখেছেন, বাহ বেশ। তো তো তিনি বইটা আমার হাতে দিয়ে বলে যে আপনি এই দেখেন, একটু পাতা উল্টায় দেখেন। তো তিনি বলা শুরু করলেন যে আমি তো দিনে এখন প্রায় শেষের দিকে, আমি তো মানে আমার দিন শেষ, আমার বয়স তো শেষের দিকে, আমি রিটায়ারমেন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো ওই যে আমাদের এখানে একটা খুব বড় প্রতিষ্ঠান আছে, এরা ল্যান্ডের ব্যবসা করে, এরশাদ এন্ড সন্স। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় ল্যান্ড কিনে ডেভেলপের কাজ করে। রাজশাহী শহরের চারিদিকে যত ইয়ে দেয় সব জায়গায় লেখা থাকে এরশাদ এন্ড সন্স, মানে তারা সব কিনে ফেলছে। তো উনি বলতেছেন ওই যে এরশাদ এন্ড সন্স এর কেসের কথা শুনছেন না, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, ওই কেসটা কিন্তু আমি হ্যান্ডেল করেছি। হ্যাঁ, কোম্পানির পক্ষ থেকে আমাকে হায়ার করা হয়েছে, আমি তাদের হয়ে লড়েছি। তো এইখানে আপনার কাছে মনে হবে যে সে বোস্টিং করতেছে বা পম্পাস ইম্পর্টেন্স করতেছে, কিন্তু সাথে সাথে সে কিন্তু ডেলুশন ওয়েলথ না হচ্ছে। হ্যাঁ, কেননা তার কি দরকার ছিল আমার চেম্বারে বইটা নিয়ে এসে আমার সামনে রাখা? আমার তো ল সম্পর্কে ইন্টারেস্ট নাই। আর সে এমন ভাবে বইটা রাখছে, জেনে শুনে বুঝে রাখছে যে আমার নজরটা যাতে তার বইয়ের দিকে যায় এবং ওখানে নামটা লেখা আছে অ্যাডভোকেট অমুক, সেটা যাতে দেখায়। তার মানে এটা হচ্ছে বোস্টিং এর থেকে এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ডেলিউশন ওয়েলথটা দেখাবেন, এটাই হলো তার ওয়েলথ, সে এটা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে? তো আমাদের কাছে আরেকটা পেশেন্ট আসছিল। আহ, সে বেসিক্যালি তার বাবা একজন বড় নেতা, সে নেতার বেটা। তো তার মানে ক্রনিক সোরাইসিস। সে যখন আসছিল তখন তার দুই হাতের আম, মানে এই এইভাবে হাতটা এরকম করে রাখছে, তো একদম এই এই বৃদ্ধাঙ্গুলি বাদে এই চার চারে আটটা আঙ্গুলে বড় বড় পাথরের আংটি রাখা ছিল, এবং গলায় একদম মোটা চেইন, সোনার চেইন, চকচক করছে সোনার চেইন, আর হাতে একটা চওড়া ব্রেসলেট। তো আমি জিজ্ঞাসা করলাম যে প্রথমে এসে জিজ্ঞাসা করছে যে আপনাদের হোমিওপ্যাথিতে কি সোরাইসিসের কোনো ওষুধ আছে? যদি থাকে তাহলে আমাকে দেন। তো এই কথা থেকে আমরা অন্য মেডিসিনের দিকে যেতে পারবো, অন্য রূপ মেডিসিন থেকে যাবো। কিন্তু এই যে সে যে ডিসপ্লেটা দিল, কি ডিসপ্লে বললাম? গলায় হচ্ছে মোটা চেন, সোনার চেন, এবং আঙ্গুল গুলাতে তার এই মণিমুক্তার আংটি, চারটা আঙ্গুলে চারটা চারটা আটটা আংটি, এবং হাতে একটা ব্রেসলেট, চওড়া ব্রেসলেট। এটা কি? এটা তো তার ওইভাবে দেখানোর দরকার ছিল না, হাত এরকম করে দিয়ে সে কথা বলছে, মানে আমার আংটি দেখো। এটাও কিন্তু ডেলিশন ওয়েলথ, এটা হলো ডিসপ্লে পার্ট। আমি ওই যে বললাম প্রথমে তিনটা ওয়েতে কিভাবে ডিসপ্লে করে, আমি তিনটা দিয়ে এটা বলতেছি। তো ওয়েলথের প্রেজেন্টেশনে ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, আরেকটা পেশেন্ট আমার কাছে আসছিল যে চেম্বারে ঢুকে তার আইফোন 11, তখন 11 চলতেছিল, সে আইফোন 11 টাইপের নিল। ঠিক আছে, নিয়ে আমি কিভাবে রাখি, আমি মোবাইলটা ডিসপ্লে তো এইভাবে, আমি যদি আপনার সামনে রাখি তাহলে পেছনটা এরকম করে রাখি। সে কিন্তু তা করলো না, সে এই ফোনটাকে নিয়ে এইভাবে দেখেন, আমার মনে দেখা যাচ্ছে, এই যে এইভাবে সে রাখলো আইফোনটা আমার সামনে দিয়ে, আইফোনের মনোগ্রামটা ঠিক আমার সামনে। এটাও ছিল এক ধরনের ডিসপ্লে। এখানে ব্যক্তি কি শো করলো? এখানে ব্যক্তি সে ওয়েলথ শো করলো, যে দেখেন আমি কতটা বড় লোকস, আমার কত টাকা, আমি আইফোনের লেটেস্ট ভার্সন আমি ক্যারি করছি। তো বুঝতে পারলেন ওয়েলথটা কিভাবে শো আপ করে? ওয়েলথ মানুষ কিভাবে স্যার বুঝে গেছি। ডিফারেন্ট টাইপের ওয়েলথ মানুষ ইয়ে করতে পারছে। আমার ধারণা আপনারা সবাই বুঝছেন, একদম যে নতুন আছেন, আজকে যারা জয়েন্ট হয়ে পড়েছেন, তারাও কথা বলবেন। আপনারা যদি এই জায়গায় বুঝে না আগাতে পারেন, তাহলে কিন্তু সামনের দিনগুলো ভালো লাগবে না। আর আজকে আমি ভিডিও দিয়ে দিব, এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন এবং ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস নোট করবেন, এবং মাঝে মধ্যে এগুলাকে পড়বেন। নোট করাটা খুবই ইম্পর্টেন্ট, কথাগুলো লিখবেন খাতায়। তো দেখানোর বিষয় আবার নানান ভাবে হয়ে থাকে। কিভাবে হতে পারে? কাপড় চোপড় দিয়ে দেখায়। ঠিক আছে, কাপড় চোপড় দিয়ে দেখায়। আমার প্লাটিনা পেশেন্টের আপনি যদি ইয়ে দেখেন, প্লাটিনা আমি আলোচনা করেছিলাম না মনে হয় এই পোর্শনটা।
সেই রকম জামদানি একদম স্পেশাল, সে সেরকম ভাঁজ করে এসে কাপড় চুপড় দেশে দেখাচ্ছে। তারপরে কি গহনা বা অর্নামেন্ট, এই যে একটু আগে যেটার কথা বললাম, সে গহনা বা অর্নামেন্ট দেখাচ্ছে। আবার কেউ কেউ আসে তারা কথাবার্তা দিয়ে দেখায়। আবার কেউ কেউ এসে বলে যে আমি অমুকের অমুক, আমার পরিচিতি ওই মেয়রের সাথে, আমার পরিচিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, এখানের আইজিপি, এখানের ডিআইজি হচ্ছে আমার অমুক, এসপি আমার অমুক, এগুলা দেখায়। আবার কেউ কেউ দেখা যাচ্ছে তার কত নলেজ, জানেন দুনিয়াটা কিভাবে তৈরি হয়েছে, আল্লাহ কিভাবে ইয়ে করলো, কি থেকে কি আসলো, এই যে নলেজ আপনার সামনে প্রেজেন্ট করবে। বুঝতে পারলেন? তাহলে এক এক পার্সন এক এক ভাবে দেখায়। কেউ কাপড় চোপড় দেখে দেখাবে, কেউ গহনা দিয়ে অর্নামেন্ট দিয়ে দেখাবে, কেউ তার কথাবার্তা দিয়ে দেখাবে, কেউ বলবে আমাকে অমুক আছে, আমার কন্টাক্টে অমুক আছে, আমার অমুক অমুকের ভালো, আমি অমুকের অমুক হই। আবার কেউ তার নলেজ, আমি এত জানি, এই জানি, ওই জানি, এই জিনিসগুলো প্রেজেন্ট করবে। এগুলো সবই ওয়েলথ এর মধ্যে পড়ে, ডেলুশন ওয়েলথ এর মধ্যে আমরা নিতে পারি। তো ওয়েলথ এই রুব্রিক্সটাতে 14টা মেডিসিন আছে। আবার কোন কোন রেপার্টরি, লেটেস্ট রেপার্টরিতে 16টা রিমেডি আছে। তো আজকে আমি কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করে আমার ক্লাসটা শেষ করে ফেলবো। গুরুত্বপূর্ণ কয়েকটা মেডিসিন, 16টাই সম্ভব না, আমি যে কটা পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো সালফার তো আমি এর আগেও বলেছি, সালফারের হচ্ছে প্রচুর নলেজ থাকে। আমরা সালফার নিয়ে তো বিস্তারিত আলোচনা করবো আগামী 3-4 দিন বা 5 দিন বা 6 দিন, প্রচুর আলোচনা হবে। তো এইটুকু মনে রাখেন, সালফারের প্রচুর নলেজ আসে। যখন আপনার কাছে আসবে সে আপনাকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করবে, অনেক সম্মান দিয়ে কথা বলবে। হ্যাঁ, তার লেভেল যতই উঁচু হোক না কেন, ধরেন কথার কথা সালফারের প্রাইম মিনিস্টার চলে আসছে, প্রধানমন্ত্রী চলে আসছে, সে যদি আপনার সামনে আসে, মানে সে তো অনেক উঁচু লেভেলের। অথবা মনে করেন যে রাজশাহী ইউনিভার্সিটির ভিসি চলে আসছে, বা বড় কোনো প্রিন্সিপাল বা বড় কোনো প্রফেসর চলে আসছে, বড় একজন ডাক্তার চলে আসছে, কিন্তু যখন আপনার কাছে আসবে তখন সে আপনাকে অনেক রেফারেন্স দিবে, অনেক সম্মান দিবে। হ্যাঁ, তার নলেজ যত বেশি থাকুক না কেন, সে আপনার লেভেলে এসে কথা বলবে। কোন সালফার ব্যক্তির সাথে আপনি কথা বললে মনে হবে যে মনে হবে না যে আপনি তার থেকে ছোট, আপনি তার থেকে খাটো, এটা কখনোই মনে হবে না। আপনার কাছে মনে হবে যে আপনি তার থেকে অনেক বড়, সে আপনাকে অনেক বড় জায়গায় রাখতেছে। তাহলে সালফারের ওয়েলথ হলো নলেজে। প্রত্যেক জিনিসের অনেক নলেজ থাকে তার, এবং সেগুলো একদম জেনুইন নলেজ থাকে। আমরা এই আলোচনাগুলো করব, দেখেন কিরকম নলেজ। দ্বিতীয় মেডিসিন যেটা হলো, সেটা ডেলুশন ওয়েলথের মধ্যে দ্বিতীয় যে মেডিসিন আছে সেটা হলো বেলেডোনা। বেলেডোনা কি? বেলেডোনা হচ্ছে একদম লাইটে থাকা ব্যক্তি, কোনো ঝক্কি ঝামেলা নাই, ফ্রিডম, জীবনে কোনো প্রকার বোঝা সে রাখতে চায় না। আপনি আমাকে যতই কাজ করতে বলেন, আমি বলবো যে আমি সব করে দেব। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে নিলাম, করছি করছি না। ঠিক আছে, আপনি আমাকে পিঠে হাত বুলান, আমি বেলেডোনা, আমাকে পিঠে হাত বুলান, আমি খুব ভালো ইয়ে করতেছি, কিন্তু আপনি যে আমার সাথে খ্যাটম্যাট করা শুরু করবেন, আমি কিন্তু আপনার জন্য আর কাজ করবো না। আপনি আমাকে কাজ করতে দিবেন আর ক্যাচ ক্যাচ করবেন, এটা চলবে না। এইরকম বেলেডোনার সাথে আপনি এরকম করে আগাতে পারবেন না। ঠিক আছে, এটা খুবই লাইট থাকা বান্দা, বেশিরভাগ ঝামেলা পূর্ণ কাজে এরা যাবে না। খাবার দাবারও খুব লাইট খেতে পছন্দ করবে, হালকা দায়িত্ব তারা নিবে, ফুল দায়িত্ব নিবে না। ঠিক আছে, তো বেলেডোনা আপনাকে, বেলেডোনার ওয়েলথটা হলো তার ফ্রিডম। যেরকমটা করতে চায় সেরকমটাকে তাকে যাতে করতে দেওয়া হয়, যেরকম থাকতে চায় সেরকম তাকে যাতে থাকতে দেওয়া হয়, যা সে খেতে চায় সেটাই যাতে তাকে খেতে দেওয়া হয়, যা সে পড়তে চায় সেটাই যাতে তাকে পড়তে দেওয়া হয়, যেখানে সে যেতে চাইবে সেখানেই তাকে যাতে যেতে দেওয়া হয়। কোনো প্রকার রেস্ট্রিকশন সে পছন্দ করবে না। এই যে রেস্ট্রিকশন পছন্দ করি না, আমার এই ইয়ে করে, এটাই হলো বেলেডোনার ওয়েল। ঠিক আছে, এরপরে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের পেশেন্ট, একটা পেশেন্টের কথা বলি, সে আসছে, এসে তার ভিজিটিং কার্ড আমাকে দিয়ে বললো যে আপনার এই যে ডাক্তার সাহেব, আমার কার্ড থাকলো, আপনার যে কোনো প্রয়োজনে যখন ইচ্ছা তখন আমাকে ফোন দিবেন, কোনো সমস্যা বা কোনো বিপদে পড়লে আমাকে জাস্ট একটা কল দিবেন। এই শহরে সবাই আমাকে চেনে, মেয়র, মেয়রের পিএ তো আমাকে সকাল বিকাল আমাকে ফোন দেয়। মেয়রের সাথে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি তার রুমের মধ্যে চলে যেতে পারি।
আপনার যে কোনো কাজ আপনি খালি জাস্ট আমাকে ফোন দিবেন, আমি আপনার যে কোনো কাজ করে দেবো। ফসফরাসের ওয়েলথ হচ্ছে এটা। ফসফরাসের মধ্যে আমরা কি পাই? ব্রাদারহুড সেন্সেশন। যে কাউকে সহযোগিতা করার জন্য সে সর্বদা প্রস্তুত, প্রত্যেকের প্রতি। যেমনটা আম, আমরা কি করি আমাদের একদম আত্মীয়র সাথে করি, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে করি, এইরকম ফসফরাস সবার সাথে করে। সবার সে ভাই, সবার সে পরম আত্মীয়। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি ফসফরাসের ওয়েলটা হলো তার কন্ট্রাক্ট, তার জানাশোনা, তার পরিচিতি। কোনো কাজ, মেয়রের কাছে কোনো কাজ থাকলে আমাকে বললেন, আমি করে দেবো, জাস্ট একটা ফোন দিবেন। তো সে যেখানেই যায় সেখানে এরকম একটা রেপোর্টেশন, এরকম একটা রিপোর্ট ডেভেলপ করে, যাতে পরবর্তীতে কাজে আসে। আপনাকে এটা বললো তো আপনাকে দিল, আপনার সাথে সে ওরকম রিলেশন তৈরি করে ফেললো, এবং অন্য আরেকজনকে বলবে যে অমুক ডাক্তারের কাছে কোনো কাজ লাগলে আমাকে বলিস, সিরিয়াল আগে করতে হলে আমি করে দেবো, আমি বললেই ডাক্তার সাথে সাথে করে দেবো, আমার কোনো সিরিয়াল লাগে না, ডাক্তার খালি চেহারা দেখালে আমাকে আগে নিয়ে নেয়। এটাই হলো ফসফরাসের ওয়েল। বুঝাতে পারলাম? এরপরে হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ। ক্যালকিরিয়া কার্ভ কি? ক্যালকিরিয়া কার্ভ হচ্ছে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে, তাই না? খুব হাই ফাই সোসাইটির মানুষ আপনাকে শো আপ করবে, সে দেখাবে, তার পোশাকে আশায় খুব ফিটফাট। মহিলারা আসবে ওই রকম ফিটফাট হয়ে, বাচ্চারা খুব স্টাইলিশ দামি কাপড় পরে আসবে। অনেক সময় বলবে যে আমি ব্র্যান্ডেড জিনিস তারা পরি না, মহিলারা এসে বলে যে আমি এই শাড়ি আমার সেই রকম ইয়ে থেকে, আমার ওই অরিজিনাল অমুক দোকান থেকে আমি এই করি, আমার এইটা হলো আমিন জুয়েলার্স ছাড়া আমি আমার এই ইয়েটা হয় না, বা অমুক মানে ব্র্যান্ডেড ইয়েগুলা এসে বলে, লাক্সারিয়াস আইটেম আমি ব্যবহার করি। হ্যাঁ, যেন তেন ক্রিম, যেন তেন পাউডার আমার স্যুট করে না। এইরকম হচ্ছে ক্যালকিরিয়া কার্ভের ওয়েলথ। এগুলো হলো ক্যালকিরিয়া কার্ভের ওয়েলথ। আর নাক্স ভূমিকার ওয়েলথ কি? নাক্স ভূমিকার ওয়েলথ হচ্ছে, নাক্স ভূমিকাকে আমরা কিভাবে চিনি? মিস্টার পারফেকশনিস্ট। প্রত্যেকটা বিষয়ে তার পারফেক্ট হতে হবে। আজকে একটা বাচ্চা পেশেন্টের কথা বলি। সে মাদ্রাসায় পড়ে, আপনারা জানেন রাজশাহীতে যারা থাকেন, রাজশাহীতে বেশ কিছু ভালো মানের মাদ্রাসা আছে, এবং খুব স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির ভালো ভালো ফ্যামিলির ছেলেরা এই জায়গায় পড়ে। হ্যাঁ, তো এইরকম একটা মাদ্রাসায় সে পড়া একটা বাচ্চা, সে পড়ে হচ্ছে ক্লাস 3 স্ট্যান্ডার্ডে বা 4 স্ট্যান্ডার্ডে। এইরকম একটা বাচ্চা, সে বলতেছে যে ওই টিচারকে আমার পছন্দ না। কেন পছন্দ? ওই টিচার পড়া আমি পড়বো না। কেন পড়বো না? সে টিচার আরবি উচ্চারণ জানে না। কি আরবি উচ্চারণ? বাবাকে বলতেছে যে আবু বকর হলো বাংলা উচ্চারণ, কিন্তু যখন সেটা আরবিতে থাকবে তখন এটাকে উচ্চারণ করতে হবে আবু বাক্কার। সে হুজুর এটা ইয়ে করেনি, তার মানে সে কি শেখাবে? সে তো উচ্চারণই করতে পারে না। চিন্তা করেন এই ক্লাস 3 বাচ্চার পারফেকশনের বিষয়টা, পারফেকশনের বিষয়টা ভাবেন। একদম পারফেক্ট। এই পারফেক্টটাই হলো নাক্স ভূমিকার ওয়ে। সে তার কাজের প্রতি কতটা কনফিডেন্ট, কতটা কনফিডেন্ট, কতটা পারফেক্ট হলে এই এরকম একটা বাচ্চা এরকম কথা বলতে পারে, এটাই হলো তার ওয়ে। বুঝতে পারছেন? আর প্লাটিনা কি? প্লাটিনা হচ্ছে নিজেকে কুইন মনে করে, মনে করে তার মধ্যে একজন রানীর যে যে কোয়ালিটি থাকা দরকার সবই তার মধ্যে আছে। সে প্রত্যেক জিনিসকে বা প্রত্যেক বিষয়কে ম্যানেজ করতে পারে। তার অল্প কিছু সহযোগিতার প্রয়োজন, তাছাড়া আর অন্য কিছু প্রয়োজন, অল্প একটু এইডের প্রয়োজন, নট হেল্প, এইডের প্রয়োজন, বাকিটা সে ম্যানেজ করে নিতে পারবে। তার অনেক কনফিডেন্স, হ্যাঁ, তার সাকসেসও থাকে, এবং তার নলেজও কিন্তু টপ মোস্ট। সালফার এবং প্লাটিনাও কিন্তু টপ মোস্ট নলেজ রাখে। এটাও হলো প্লাটিনার ওয়েল। আর ভিরেকটাম অ্যালবামের কি? ভিরেকটাম অ্যালবামের ওয়েলটা হচ্ছে অনেকটা আনপ্লিজেন্ট হয়, আপনার কাছে খুব আনপ্লিজেন্ট মনে হবে। যখন ভিরেকটাম আপনার সামনে আসবে তখন আপনি দেখতে পাবেন তার মধ্যে সবকিছু এক্সট্রাভ্যাগেন্ট, অতিরিক্ত যা কিছু সে পড়ে থাকবে, এত বেশি বেশি পড়বে। এক গাদা আংটি, ওই যে একটু আগে বললাম কেসটা, এক গাদা আংটি, ব্রেসলেট, ব্রেসলেট গলায় ওটা চেইন সে পরে আসছে। মেয়ে মানুষ পরে আসে তো ভালো লাগে, ছেলে মানুষ এরকম পরে আসছে। এবং এই আংটি চিকন দেখে পড়লাম এরকম না, একদম মোটা মোটা সেরকম থাকতে হবে, মানে এক্সট্রা যা কিছু থাকবে সবকিছু এক্সট্রা হতে হবে। আর এরা খুব কন্টেম্পচুয়াস, হ্যাঁ, সাথে সাথে নিজেকে অনেক গ্রেট মনে করে, এবং সেগুলো যেগুলো করবে সেগুলো খুব এক্সট্রা ভ্যাগেন্টলি করবে। এটাই হলো তার ওয়ে।
এক্সট্রাভ্যাগেন্ট মানে কি বাড়াবাড়ি লেভেলে, অতিরিক্ত, আমরা বলি না অপচয়, ওই লেভেলে সে করবে। এরপর আরেকটা মেডিসিন হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা কি? হোয়াট ইজ ক্যানাবিস ইন্ডিকা? একটু শিখে রাখেন। ক্যানাবিস ইন্ডিকা আমি অনেক ইউজ করি, এবং মজার ব্যাপার হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা আমার মনে পড়ছে না আমাকে কাউকে সেকেন্ড ডোজ দিতে হয়। একটা ডোজ এত ভালো লেভেলে কাজ করে এবং এত দীর্ঘদিন কাজ করে। সিঙ্গেল ডোজ ধরেন 30-র একটা পটেন্সি দিয়েছি, 2 বছর ধরে ফাইটার, 3 বছর ধরে ফাইটার, এই লেভেলের সোরাইসিস আপনার 3 বছর 4 বছরের সোরাইসিস একটা মাত্র ক্যানাবিস ইন্ডিকার ডোজ দিয়েছি আমার নোয়াখালী পেশেন্ট, স্টিল নাও সেটা আর রিকভার করেন না। অথচ সোরাইসিস পেশেন্টকে আমি সবসময় বলি যে এটা ভালো হয়ে যাওয়ার পরে আপনাকে 2-3 বছর আমার টাচে থাকতে হবে, অথচ তার আর ওটা রিভার্স হয়নি। তাহলে কতটা মানে ইফেক্টিভ একটা মেডিসিন। আমি ভবিষ্যতে ক্যানাবিস ইন্ডিকা নিয়ে আপনাদের ক্লাস নেব। তো ক্যানাবিস ইন্ডিকা এই ব্যক্তি তার সোসাইটি বা তার আশেপাশে যারা থাকে তাদের আননেসেসারিলি মানে তার প্রয়োজন নাই তা সত্ত্বেও বেশি হেল্প করে, এই লোকজনদেরকে প্রচুর হেল্প করে। আমার যেটুকু হেল্পের দরকার নাই তার থেকে বেশি হেল্প আমাকে করবে, হেল্প করতে করতে তার লিমিটটাকে ক্রস করে ফেলে। যদিও এরকমটা করে তার কোনো ফায়দা নাই। আমাকে ধরেন যে আমার ধরেন 10 টাকা হেল্প প্রয়োজন ছিল, সে আমাকে হেল্প করতে করতে 10 দিতে 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 100 পার করে দিয়েছে। আমার তো এই আমাকে এত দিয়ে তো তার কোনো ফায়দা নাই। তারপরেও সে সামনের জন্য হেল্প করবে, সামনে মানে যার জন্য সে করার তার জন্য সে করতে থাকবে, এবং সেটা এই হেল্পটা করে সে কিন্তু মাস্তিতে থাকে। তো এই ব্যক্তি যে ওয়েলথে থাকে, হ্যাঁ, তা সে কতজন মানে ব্যক্তি কতটা সহযোগিতা করতে পারতেছে এইটা তার মাথার মধ্যে কাজ করে। কারণ লোকজন তার সম্পর্কে কতটা ভালো বললো, অমুক মানে অন্যরা বলবে যে অমুক এত হেল্প করতে, সে খুব দানি ব্যক্তি, তার হাত খুব খোলা, সাদা মনের মানুষ, হ্যাঁ, এই বিষয়গুলা অন্যরা বলুক সেটা সে পছন্দ করে। এবং এই যে সে এটাই হলো তার ওয়েল, সেই যে দিচ্ছে এই দাওয়াটা সহযোগিতা করতেছে, এক্সট্রা এক্সট্রা আপনার 10 টাকার দরকার 20 টাকা দিয়ে দিচ্ছে, 40 টাকা দিয়ে দিচ্ছে, এই বিষয়টা কিন্তু ক্যানাবিস ইন্ডিকার ওয়েল। এরপরের মেডিসিন হচ্ছে ক্যালিব্রম। ক্যালিব্রমের ভিতরে যে কোয়ালিটি থাকে তার কাছে মনে হয় আমার যে কোয়ালিটি আছে, আমি যা কিছু করছি সেগুলো ভালোভাবে করি, সবার মধ্যে আমি এই কাজটা সবচেয়ে ভালো করতে পারি, এটাই হলো ওয়েল। 100 জনের মধ্যে আমি আমি বেস্ট কাজটা করতে পারি। অনেকটা ইয়ের মতন মনে হবে আপনার, নায়ক ভূমিকার মতন মনে হবে। কিন্তু এর কাছে মনে হয় এই এই ক্যালিব্রমের বিষয়টা হলো যে আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে ভালো, আমি পারফেক্ট, আমার মধ্যে এই কোয়ালিটিটা আছে, এই কাজ করার কোয়ালিটিটা আছে, এটাই হলো ক্যালিব্রমের ওয়েল। আরেকটা মেডিসিন আছে অ্যাডামাস। দেখেন প্রথমে আছে অ্যাডামাস, অ্যাডামস আমরা বলি আর কি। অ্যাডামস, অ্যাডামস কি থেকে তৈরি? অ্যাডামস আমি আলোচনা করবো। অ্যাডামস আমার খুবই ইউজেবল একটা মেডিসিন, খুবই মজার, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। অ্যাডামস হচ্ছে ডায়মন্ড থেকে তৈরি, ডায়মন্ড, হীরা, হীরা থেকে তৈরি। এখানে তার কাছে মনে হয় তার কাছে যা কিছু আছে, তার কাছে যতগুলো রিসোর্স আছে সেগুলো অনেক অ্যাবান্ডেন্ট, এগুলো আমি যত বিলাই বা বন্টন করি না কেন এগুলো শেষ হবে না, অঢেল, এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করে। আর এই ফিলিংসটাই হলো তার ওয়েল। আমাদের কাছে আমাদের রুব্রিক্স আছে অ্যাবান্ডেন্ট ইন এভরিথিং, এই রুব্রিক্সটা আমার কাছে লেখা নাই, আমি পরে আপনাদের শেয়ার করবো। অ্যাবান্ডেন্ট ইন এভরিথিং। তো এটাই মোটামুটি, সবগুলা তো আমি ওইভাবে আলোচনা করতে পারবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে এই রুব্রিক্সটা সুপারফিশিয়াল, মানে এই যে ডেলুশন ওয়েলথ অফ, এই রুব্রিক্সটা আমরা সুপারফিশিয়াল লেভেলে নিয়ে থাকি, হ্যাঁ, এতে আমাদের ভুল হওয়ার চান্স বেশি থাকে। এই রুব্রিক্স নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় বিবেচনায় আসা উচিত। যেমন কোনো মানে এই ওয়েল দেখাচ্ছে এই ব্যক্তি কোন কালচার থেকে আসছে, কোন পরিবেশ থেকে আসছে, তার সোসিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কি, হ্যাঁ, সে কোন সোসাইটির মানুষ, সে তার কাস্ট কি, হ্যাঁ, এই বিষয়গুলো দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে অনেক
কাস্ট বা অনেক ধর্মের বিষয়গুলা অনেক কমন। সে এসে জিনিসগুলা যখন আপনার সামনে বলবে তখন আপনার কাছে মনে হবে যে সে বেশি বেশি বড়াই করতেছে, শো আপ করতেছে, সে ডিসপ্লে করতেছে, কিন্তু রিয়ালিটিতে সে কিন্তু না। আর আপনি যদি তখন এই রুব্রিক্সটা নিয়ে নেন তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে বিষয়গুলোকে অবশ্যই ক্লিয়ার করব। তো সালফার কিভাবে কোনো জিনিসকে পারসিভ করে, সে ভাবে যে তার কাছে যে জিনিসটা আছে সেটা অঢেল। এক্ষেত্রে এটা প্রয়োজন না যে তার কাছে কি পরিমাণে ওই জিনিসটা আছে। তার কাছে 1 টাকা আছে কিন্তু সে 1 টাকাকেই মনে করতেছে অঢেল। হতে পারে সালফার পেশেন্টের কাছে ম্যাটেরিয়ালি অনেক কম টাকা আছে, কিন্তু তারপরেও সে ভাবতেছে আমার কাছে যা আছে সেটা পর্যাপ্ত, পর্যাপ্ত পরিমাণে আছে, বরং পর্যাপ্ত না, পর্যাপ্ত থেকেও বেশি পরিমাণে আছে। আবার অনেক ব্যক্তির কাছে লাখ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু সে চিন্তা করছে আরে বাবা আমার তো কিছু নাই, তাহলে সে কিন্তু ওয়েলথ হলো না, সে তখন আবার পোর হয়ে গেল, তাই না? কোটি টাকার কোটিপতি সে যদি ভাবে যে আমার কিছু নেই, তাহলে এটা ইয়ে হয়ে যাবে, পোর হয়ে যাবে, তখন আর ওয়েলথ হবে না। ঠিক আছে, তো সব জিনিসগুলো কিন্তু টাকা পয়সার মধ্যে বা সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। স্বাস্থ্য নিয়েও কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পাই। একজন পেশেন্ট আসছে, তার রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে, তো সে হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে সে আমাদের কাছে চলে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই যে হার্ট অ্যাটাক হলো, এখন এই বিষয় নিয়ে আপনার মধ্যে কি চিন্তা কাজ করছে? রোগী সরাসরি উত্তর দিচ্ছে না কিছু না, কিছু না স্যার। তাহলে এটাও এক ধরনের ওয়েল। এইভাবে পেশেন্ট, মানে এই পেশেন্ট ভাবতেছে যে তার অনেক কিছু আছে, তার অনেক সামর্থ্য আছে, তার সম্পত্তি আছে। তো সুতরাং এই পেশেন্টের মধ্যে কোনো আর্জেন্সি থাকবে না, সে কিছুটা কম্পোজড হয়ে থাকবে, ক্লাম, শান্ত হয়ে থাকবে, রিল্যাক্স থাকবে। আমি বারবারই বলছি যে ওয়েল যাদের মধ্যে থাকে তাদের মধ্যে আপনি কিন্তু ওরকম অ্যাংজাইটি, ওরকম পেরেশান ওই বিষয়গুলো পাবেন। ওই বিষয়টা নিয়ে সে অনেক রিল্যাক্স থাকবে এবং ভালোভাবে তার জিনিসগুলো আপনার সামনে উপস্থাপন করবে। সালফার তো ডেফিনেটলি খুব ভালোভাবে উপস্থাপন করে, তার মধ্যে কোনো প্যানিকের বিষয় আপনি তার মধ্যে পাবেন না। হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওই বাবা কি হলো কি হলো, এমনি ব্যথা হতেই তো মানুষ পাগলা হয়ে যায়, এর কাছে আপনি পাবেন না, সালফারের মধ্যে অন্তত পক্ষে আপনি দেখতে পাবেন না। তাহলে আমরা আজকে কি শিখলাম, কি শিখলাম বলেন? ডিলিউশন ওয়েলথ, বলছিলাম স্যার ডিভিশন ওয়েলথ। হ্যাঁ, আর কি শিখলাম প্রথমে? reverence for those around him. হ্যাঁ, কিভাবে ওটা বুঝবো? এটা চেম্বারে সামনের ঢুকলে জনের মধ্যে, সামনের জনের ভিতরেই একটা ফিল আসবে না, সে একদম মন থেকেই সে আমাকে সম্মান করছে। হ্যাঁ, তার সম্মান দেখে সে প্রথম থেকে আসসালামু আলাইকুম। সালফার পেশেন্টরা আপনার থেকে সিনিয়র হলো আপনাকে কিন্তু স্যার বলে সম্বোধন করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সালফার পেশেন্টরা স্যার বলেই করবে। আমাদের অনেকেই আছে স্যার বলতে চায় না। স্যার বলা তো অনেক বড় কিছু না। আমরা তো এই স্যার নিয়ে তো মাঝখানে তুল কালাম কাহিনী করে ফেলেছি। স্যার হচ্ছে একটা সম্মানের জায়গা, আপনাকে সম্মান দিলেন। আমরা বলি না জি স্যার, আমরা স্যার মানে তো মনে করি শুধুমাত্র হচ্ছে কলেজের শিক্ষক বা স্কুলের শিক্ষক, এটা না। স্যার কিন্তু একটা সম্মানের জিনিস। ঠিক আছে, আমরা যেভাবে অনেকে ওস্তাদি করো না, ওস্তাদটাকে একটু নেগেটিভ জায়গায় দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু স্যার কিন্তু অনেক সম্মানের জায়গায়, ইয়ারা এসে স্যার স্যার করে সম্বোধন করে এই সালফারের। এটা মাথার মধ্যে রাখবেন। তাহলে আমরা কি শিখতে পারলাম? ডিলুশন ওয়েলথের বেসিক ধারণা আমরা পেলাম। ঠিক আছে, আর সালফার পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকবে অত্যন্ত জেন্টাল ভাবে, অত্যন্ত পোলাইট ভাবে আপনাকে তার সম্মানটা প্রদর্শন করবে। এটাকে আমরা কি বলতেছি? রেভারেন্স। তাহলে রেভারেন্স অ্যারাউন্ড দিস, এইটা আপনার আপনার মাথায় রাখবেন। মানে আপনার সামনে সে মাথা নত করবে, আপনার সামনে সে নিজেকে সমর্পিত করবে। কোটিপতি আসছে, বললাম না, বড় এসপি আসছে, অনেক নেই, তাদেরকে তার বডিগার্ডকে সাইডে রেখে সে ঢুকায়নি যে ওই রকম পোলাইট ভাবে। এবং মজার ব্যাপার কি, আমার চেম্বারে জুতা খুলে ঢুকতে হয়, সে কিন্তু জুতা খুলে এবং সাইড করে সুন্দর করে সে করে চেম্বারের মধ্যে ঢুকছে। তাহলে এটা কিন্তু রেফারেন্স অ্যারাউন্ড। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখতেছি।